রিধির বর পশুর মতো প্রতি রাতে রিধির ওপর ঝাঁপিয়ে পড়ে, মাতাল হয়ে এসে মাংসের গন্ধ নিতে আর মাংস খেতে যেন রাক্ষস হয়ে যায়। সারাদিন শাশুড়ি ননদদের অত্যাচার, কাজকর্ম আর রাত হলেই এমন নির্যাতনের শিকার হতে হয় রিধির। এভাবেই চলতে থাকে রিধির জীবন। একদিন রিধি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ওর বরকে বলতে থাকে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু ওই পশু ওকে ছাড়ে না। সেদিন রিধি সিদ্ধান্ত নেয় বাঁচতে হলে এই বাড়ি ছেড়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে আমার। অথচ দুই চোখ ভরা কত স্বপ্ন ছিল রিধির। এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু পরীক্ষার পরে বাবা মা জোর করে এমন এক পুরুষের সাথে বিয়ে দিয়ে দিল রিধির, যার কাছে বউ মানেই ভোগের পণ্য। স্কুল পরীক্ষার পাশ করলেও জীবনের পরীক্ষায় যেন হেরে যাচ্ছে রিধি। এর আগে কয়েকবার রিধি ওর বাবা মাকে জানায় যে ওর সাথে সবাই খুব খারাপ আচরণ করে। এমনকি ওর মা দাদিকে বাধ্য হয়ে ওর বরের পশুময় আচরণের কথাও বলে রিধি। কিন্তু সবাই বলে, স্বামীর সংসার করতে গেলে একটু একটু সব অত্যাচার সহ্য করতে হয়, সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। তাই রিধি আর এবার বাড়িতে কাউকে জানায় না। সবার অত্যাচার সহ্য করতে না পেরে সকাল হতেই এক কাপড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় শহরের উদ্দেশ্যে। বছর কয়েক আগে রিধির পরিবার জোর করে রিধিকে বিয়ে দেয় এক ছেলের সাথে। রিধির থেকে সে বয়সে অনেক বড়। রিধির বয়স তার থেকে খুবই অল্প। ছেলের টাকা পয়সা আছে দেখে বিয়ে দেয় রিধির বাবা মা রিধিকে ওই বয়স্ক লোকের সাথে। কেউ রিধির বারণ শোনেনি, বাধ্য হয়ে বিয়েটা করে নিতে হয় রিধির। কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন তো হয় রিধি বিয়ে করে ওই বাসায় যাওয়ার পর। গ্রাম ছেড়ে পালিয়ে শহরে গিয়ে রিধি ওর বান্ধবী মিতুর বাসায় ওঠে। একমাত্র বান্ধবী ছাড়া শহরে আর ওর কেউ নেই। মিতু গার্মেন্টসে কাজ করে। পেটের ভাত জোগাড় করতে আর পরিবারের মুখে আহার তুলে দিতেই মিতু পাড়ি জমিয়েছিল এই শহরে। মিতুকে গিয়ে সব খুলে বলে রিধি। তারপর মিতু ওকে বুকে জড়িয়ে নেয় আর ব্যবস্থা করে রিধি গ্রামের ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। মিতুকে রিধি একটা কাজ জোগাড় করে দিতে বলে। মিতু রিধিকেও গার্মেন্টসে একটা কাজ জোগাড় করে দেয়। রিধি কাজ করতে থাকে। মিতু, প্রেমা আর রিধি তিনজন মিলে ভালোভাবে চলতে থাকে। প্রেমার সাথে মিতুর শহরে গিয়ে পরিচয় হয়। ওরা তিনজন একসাথে থাকে, একসাথে জব করে। প্রেমা ছিল, তবুও মিতু এতদিন একটা শূন্যতা অনুভব করত। কিন্তু রিধিকে পেয়ে এখন আর নিজেকে ওর একা মনে হয় না। ঋতু, প্রেমা আর রিধি তিনজন মিলে জীবন যুদ্ধে নেমে যায়। জিত ওদের হাসিল করতেই হবে। মন দিয়ে কাজ করে ওরা। উদ্দেশ্য স্বাবলম্বী হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, ভালো একটা অবস্থানে নিজেদের দাঁড় করায়। এদিকে হৃদির জীবন থেকে মুছে দিতে চায় পুরনো অতীত। কিন্তু চাইলেই কি অতীত মুছে দেওয়া যায়? কিছু কিছু ভয়ঙ্কর অতীত কোনোদিনও মন থেকে মোছে না, চাইলেও ভোলা যায় না সেই সব কালো অতীত। হৃদি একদিন মিতুকে নিয়ে গ্রামে গিয়ে স্কুল থেকে ওর প্রয়োজনীয় কাগজপত্র, প্রশংসাপত্র, নম্বরপত্র তুলে নিয়ে আসে। নিয়ে এসে শহরে একটা কলেজে ভর্তি হয়। মাসে একদিন কিংবা 2 দিন ক্লাস করে রিধি। বন্ধু বান্ধবীদের কাছ থেকে সাজেশন নিয়ে জব থেকে ফিরে রাতে বাসায় পড়ে। আর এক্সামের সময় শুধু এক্সাম দেবে। রিধি ওর স্বপ্ন পূরণের লক্ষ্যে জীবন যুদ্ধে নেমে যায়। এর মধ্যে রিধি প্রায়ই খেয়াল করে, হয় জবে যাওয়ার সময় নয়তো জব থেকে ফেরার সময় একটা ছেলে দাঁড়িয়ে থেকে রিধির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। প্রেমা আর মিতুও সেটা লক্ষ্য করেছে। কিন্তু রিধি তাতে কোনো গুরুত্ব দেয় না। একদিন রাতে মিতু রিধিকে জানায়, ওই যে একটা ছেলে তোর জন্য সব সময় দাঁড়িয়ে থাকে না, তোর দিকে কিভাবে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ছেলেটার নাম রিফাত, ভালো জব করে। তো সে নাকি তোকে ভালোবাসে, তোকে বিয়ে করতে চায়। তাই তোর ঠিকানা জানতে চাইলো আমার কাছে। কারো সম্পর্কে না জেনে না শুনে এ কেমন সিদ্ধান্ত, এ কেমন ভালোবাসা? তুই বলিসনি আমার বিয়ে হয়েছিল? না, কেন বলিসনি? বলা উচিত ছিল। মানুষ কেন কারো সম্পর্কে না জেনে না শুনে ভালোবেসে ফেলে তা আমার বুঝে আসে না। তোর এসব বুঝে কাজই বা কী? তুই একবার চিন্তা করে দেখ, ছেলেটা আমাকে চেনে না, আমার সম্পর্কে কিছুই জানে না, অথচ সে আমার ঠিকানা খুঁজছে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে। এই মানুষটাকে চাইলে কিন্তু আমি ঠকাতে পারি। কিভাবে? এই যে আমার বিয়ের কথা গোপন করে এখন যদি আমি তাকে বলি যে আমার বাবা মা কেউ নেই, আমি এতিম, গার্মেন্টসে জব করছি নিজের পেটের ভাত জোগাড় করতে, সে কিন্তু আমাকে বিশ্বাস করে বিয়ে করে নেবে। আর যেহেতু এখানে আমাকে কেউ চেনে না, সেহেতু আমার সত্যিটা সে কোনোদিনও জানবেও না। তুই জানিস মানুষ এইভাবেই ঠকে। তাই কারো সম্পর্কে না জেনে যাচাই বাছাই না করে জীবনে কোনো রকম সিদ্ধান্ত নিতে হয় না। তাহলে ঠকতে হয়, পস্তাতে হয়। বুঝলাম। তোর সাথে যদি তার আবার কথা হয় বা একা দেখা হয়, তুই তাকে বলে দিস
আমি বিবাহিতা এক মেয়ে, আর বলিস বাহিরে দেখেই কাউকে চিনতে যাবেন না, ভেতরে তার কলঙ্কের প্রলেপও থাকে। যাচাই বাছাই করে জীবনে আগান, তাহলে আর পস্তাতে হবে না, নইলে জীবনে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। বাব্বা, ছেলেটার জন্য এত ভালো উপদেশ! কেন রে, তুইও কি তাকে? ধুর, কি যে বলিস না, মানবতার খাতিরে, আর কিছু না। আমার মতো ডিভোর্সির মেয়ে কাউকে ভালোবাসার অধিকার নাই। আর এও বলে দিস আমি তাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যদি দেখা হয় আর আমার সামনে আসে কিছু বলতে, তবেই বলবো। পরের দিন মিতুকে একা পেয়ে রিফাত ওর সামনে যায়। বলেছিলেন ওকে কিছু? বলেছিলাম। ও বলেছে আপনাকে বিয়ে করতে পারবে না। আর তখনই রিদি আর প্রেমা চলে আসে, আর তাই রিফাত ওইখান থেকে চলে যায়। কি রে, কি বলছিল ওই ছেলেটা তোকে? প্রেমা বলছিল রিদিকে কিছু বলছি নাকি? তুই কি বললি? বললাম রিদি বলছে আপনাকে বিয়ে করতে পারবে না। কি রে রিদি, সমস্যা কি? ছেলেটা তো দেখতে ভালোই। প্রেমা অনেক সমস্যা, বাদ দে প্লিজ। রিধি কিন্তু আমাদের দেখে এভাবে চলে গেল কেন সে? আমি কি জানি, হয়তো তোকে লজ্জা পায়। আচ্ছা, এই টপিক আজ থেকে বাদ না করে দিস না। ওই ছেলে আর আসবে না। আসবে আসবে, সত্যিকারের ভালোবাসলে ঠিকই আবার আসবে। আগামীকাল আসবে। হয়েছে, বাদ দে এইসব আজেরা কথাবার্তা, ভালো লাগছে না। আচ্ছা চল, বাদ দিলাম। পরের দিন সকালে জবে যাওয়ার পথে রিধি এদিক ওদিক তাকাচ্ছে। কি রে, কি খুঁজছিস? কই, না তো কিছু না। জানি জানি, ঘোড়া ডিম জানিস, ছেলেটার মতো তুইও তো আবার তাকে। কি যে বলিস না তোরা। চল সামনে আগা। হঠাৎই কোথা থেকে যেন রিফাত সোজা হৃদের সামনে এসে হাজির হয়। হাই, আমি রিফাত। জি বুঝলাম, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। জি বলুন। আমি জানি না তুমি আমাকে এর আগে কখনো খেয়াল করেছো কিনা বা চেনো কিনা, তবে আমি তোমাকে অনেক দিন আগে থেকেই চিনি। কিভাবে? আমি একদিন এই পথ দিয়ে যাওয়ার সময় প্রথমে তোমাকে দেখি, আর সেই দিনই আমার চোখ তোমার দিকে চেয়ে আটকে যায়। এরপর থেকে আমি প্রতিদিন তোমাকে তোমার আড়ালে ফলো করি। যদিও এটাকে ফলো বলা যায় না, তোমাকে দেখতে আসি। কেন আসেন? কারণ তোমাকে যেদিন আমি প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায়। আর এরপরেই আমি তোমাকে একতরফা ভালোবেসে ফেলি। একজন মানুষ সম্পর্কে না জেনে না শুনে কিভাবে ভালোবাসলেন? ভালোবাসা জেনে শুনে হয় না, হয়ে যায়। ভালোবাসাটা যেহেতু খুব দামি জিনিস, সেহেতু কাউকে ভালোবাসতে হলে দেখে শুনে যাচাই করেই ভালোবাসা উচিত নয় কি? অত শত বুঝি না আমি। আমি তোমাকে ভালোবাসি এটাই জানি। আর আমি তোমাকে বিয়ে করতে চাই রিদি। তুমি তোমার বাসার ঠিকানা বলো, আমি তোমার বাসায় আজই প্রস্তাব পাঠাবো। আমি আপনার যোগ্য না, আমার কোনো যোগ্যতা লাগবে না। ভালোবাসা যোগ্যতা দেখে হয় না। আমি গার্মেন্টসে জব করি, আপনি জানেন। অনেকেই কিন্তু এই জবটাকে তাচ্ছিল্য করেন। কিছু কিছু মানুষ গার্মেন্টসে চাকরি করে শুনলে সিসি করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তাদের মতো গার্মেন্টসের মেয়েরা ভালো হয় না। অথচ অন্য সব চাকরিজীবীর মতোই কিন্তু গার্মেন্টসের মেয়েরাও মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। আর সব প্রফেশনেই কিন্তু ভালো মন্দ মানুষ আছে, সবাই কিন্তু এক হয় না। তবুও কিছু মানুষের এই গার্মেন্টস কর্মীদের ওপর খুব ঘৃণা। আমি জানি তুমি গার্মেন্টসে জব করো, এতে আমার কোনো সমস্যা নেই। যার যার মন মানসিকতা যেমন, তাদের ভাবনাও তেমন। তুমি জব না করলে সেই নাক ছিটকানো লোকেরা তোমার খাবার এনে দেবে না, বরং তোমাকে না খেয়ে থাকতে হবে। তাই তুমি তোমার সম্মান বাঁচিয়ে যেই কাজই করো না কেন, সেটাই শ্রদ্ধার কাজ। তুমি আমার কথা শোনো। তুমি জানো না, আমি ঘুমাতে গেলে, খেতে গেলে, অফিসে জবের সময় তুমি আমার চোখের সামনে এসে বসে থাকো। তোমাকে আমি এক সেকেন্ডের জন্য ভুলতে পারি না। প্লিজ তুমি আমাকে তোমার বাসার অ্যাড্রেস বলো। আমি তোমাকে চিরদিনের মতো আপন করে নিতে চাই। তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলতে চাই। কথা দিলাম, তোমাকে আমি কোনো দিন কষ্ট দেব না। আর তোমার বান্ধবীর কাছে শুনেছি তোমার নাকি ইচ্ছে লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানো। আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। কোনো ইচ্ছেতে বাধা দেব না। তোমার পড়ালেখার দায়িত্ব আমি নেব। একটু থামেন, আমাকেও একটু বলতে দিন। কি বলবে বলো। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে খুব ভালোবেসে ফেলেছেন, তাই তো সোজা বিয়ের কথা বলছেন। কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে যা বলবো তা শুনে হয়তো আপনি সোজা হয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। তাই একটু শক্ত হয়ে দাঁড়ান। কি এমন কথা বলবে যে আমার শক্ত হয়ে দাঁড়াতে হবে? আমার ভালোবাসার সামনে কোনো কথাই টিকবে না। তবে শোনেন, আমি একজন ডিভোর্সি, আমার বিয়ে হয়েছিল। এবার কি বলবেন? কথাটা শোনার সাথে সাথে রিফাতের মুখ মলিন হয়ে যায়। রিফাত নিস্তব্ধ হয়ে যায়, অবাক হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। রিদি মুখে না বললেও মনে মনে ঠিকই রিফাতের মায়ায় জড়িয়ে গেছে। কারণ যেদিন থেকে রিফাত ওকে ফলো করে, তার 2 দিন পর থেকে রিধিও রিফাতের জন্য অপেক্ষা করে কখন সে আসবে। হয়তো এটা ছিল রিদির ভালো লাগা, নয়তো মায়া।
আবার ভালোবাসাও হতে পারে। কথায় আছে না, ভালোবাসা কখন কিভাবে কার জন্য হয়ে যায় বলা যায় না। হৃদি দু চোখ ভরা জল নিয়ে প্রেমা আর মিতুর সাথে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, একবার কি পিছু ডাকবে সে আমায়, কিন্তু না। রিফাত হৃদিকে ডাকে না। কিছু দূর যাবার পর হৃদি পিছনে ফিরে তাকায়, কিন্তু রিফাত সেখানে নেই। রিফাত চলে গেছে। যাবারই কথা। একজন ডিভোর্সিকে কি আর একজন অবিবাহিত ছেলে বিয়ে করে? কোনো দিনও না। সুখ যে আমার কপালে নেই। হৃদি এসব ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। জব শেষ করে বাসায় গিয়ে ভাবতে থাকে, কাল কি ও আসবে? না না, কেন আসবে? তার তো আসার কথা না। কেন আমি তাকে ভাবছি? খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার, খুব বেশি। পরের দিন সকালে হৃদি আগে পিছে কোথাও না তাকিয়ে সোজা গার্মেন্টসের দিকে রওনা দেয়। প্রেমা আর মিতু একটা মার্কেটের দিকে গেছে। হৃদিকে যেতে বলেছিল সাথে, কিন্তু হৃদি যায়নি। তাই আছে হৃদি একা। হঠাৎই সামনে আগাতে হৃদি চমকে ওঠে। আপনি? বাসায় ঠিকানা জানতে এসেছি। কেন? বারে, গতকাল না বললাম, আজই ভুলে গেছো? এত ভুলো মন তোমার। ওকে, আরেকবার বলি। হৃদি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তাই তোমার বাসার ঠিকানা জানতে এসেছি। মা বাবাকে নিয়ে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হৃদি কান্না করে দেয়। কাঁদতে হবে না রে, এই চোখের জল আমার সহ্য হচ্ছে না। আমি বুঝতে পেরেছি আজ, তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো, তাই না? আপনার পরিবার কোনো দিন আমাকে মেনে নেবে না। আর কোনো মা বাবাই চাইবে না তাদের সন্তান কোনো বিবাহিতা মেয়েকে বিয়ে করুক আর সারা জীবন তার সাথে সংসার করুক। বুঝলাম তুমি বিবাহিতা, তোমার বিয়ে হয়েছিল, কিন্তু এখন তো আর তুমি সেই সম্পর্কে আবদ্ধ নও। তোমাদের ডিভোর্স হয়ে গেছে। অতএব এখন তো আর কোনো সমস্যা নেই। ওই যে সমস্যা, ওইটাই আপনার পরিবার মানবে না। তাছাড়া আপনি আমাকে বিয়ের পর কখনো আমার এই ঘটনাকে কেন্দ্র করে কটু কথা বলবেন না, কিংবা অপবাদ যে দেবেন না তার নিশ্চয়তা কি? তুমি এইটুকু বিশ্বাস করো আমায় প্লিজ। আমি কসম করে বলছি, কোনোদিন তোমায় আমি এইসব নিয়ে কোনো কথা বলবো না। এমনকি আমার পরিবারও জানবে না তোমার যে বিয়ে হয়েছিল। তুমিও কখনো তাদের বলো না। তারা জানবে তুমি আনম্যারিড। সত্যি কোনোদিন লুকিয়ে রাখা যায় না রাফাত। যখন সবাই জানবে আমার বিয়ে হয়েছিল, তখন সবাই আমাকে থুথু দেবে। সবাই আপনাকে অপমান করবে। বলবে দুনিয়াতে কি আর মেয়ে ছিল না? শেষমেশ তুই কিনা একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করলি। সমাজ পরিবার সব আমি দেখে নেব। বললাম না কেউ জানবে না তোমার বিয়ের কথা। তুমিও কাউকে বলবে না, কথা দাও। কথা দাও আমায়। আমরা এই ভয়ঙ্কর অতীত পিছনে ফেলে সামনে এগিয়ে যাব, নতুন করে বাঁচবো, যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট, থাকবে শুধু ভালোবাসা। তুমি শুধু কথা দাও, আমার একটা কথা রাখবে। কি কথা? আগে কথা দাও, তারপর বলবো। না, আগে বলুন। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আচ্ছা, কথা দিলাম, আপনি যা বলবেন আমি সেই কথা রাখবো। তোমার অতীত সম্পর্কে আমার পরিবার যেন কোনো দিন না জানে। আগের বিয়ের ব্যাপারটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। এটা কেমন কথা? একটা মিথ্যে সাথে নিয়ে জীবন শুরু করব? আমি তোমার বর্তমান, আর এটা সব থেকে বড় সত্য। আর এই সত্যটাকে নিয়েই তুমি জীবন শুরু করবে। আর মন থেকে রিমুভ করে দেবে পুরনো কালো অতীত। আর তুমি আমায় কথা দিয়েছো, আমি যা বলবো তুমি সেই কথাই রাখবে। সো আমার কথাটা মনে রেখো। কেউ জানবে না, ওকে? আচ্ছা, কাউকে বলবো না। এবার তোমার বাসার ঠিকানা দাও। আমি গ্রাম থেকে পালিয়ে এসেছি, কারো সাথে যোগাযোগ নেই। আমি গ্রামে গেলে বাবা মা আমাকে জোর করে আবার সেই বাসায় পাঠিয়ে দেবে, আর তারপর আবার আমাকে সেই অত্যাচার সহ্য করতে হবে। যেই নরক থেকে আমি পালিয়ে এসেছি, সেই নরকে আর পা রাখতে চাই না। বলতে লজ্জা লাগলেও বলতে হচ্ছে। তাদের কাছে টাকা পয়সাই সব। এতদিন হয়ে গেছে, হয়তো এখন তারা পরিবর্তনও হয়ে গেছেন। তোমার জন্য হয়তো কান্নাকাটি করে এখন দিশেহারা। তুমি একবার তাদের সাথে যোগাযোগ করো, কারণ আমি চাই আমাদের শুভ কাজে তোমার বাবা মাও থাকুক। বড়দের ছাড়া শুভ কাজ শুভ মনে হয় না। কি বলবো তাদের আমি? তুমি ভয় পেলে তোমার বাসায় যেতে হবে না। তুমি ফোনে তাদের সাথে কথা বলে তাদের এখানে আসতে বলো। বাকিটা আমি দেখছি। হৃদি ওর বাসার নাম্বারে ফোন দেয়। ফোনে রিসিভ করে ওর মা। হৃদি ওর মা বাবাকে ওর বর্তমান ঠিকানায় আসতে বলে। ওনারা পরের দিনই হৃদির সাথে দেখা করতে শহরে আসেন। হৃদি ওর মাকে সব খুলে বলে। ওর মা ওকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, এত বড় সিদ্ধান্ত তুই একাই নিয়ে নিলি? আমাদের তো একবার বলতে পারতি। একবার তো না মা, অনেকবার বলেছি, কিন্তু তোমরা আমার কথার কোনো গুরুত্বই দাওনি। তাই আর বলার প্রয়োজন মনে করিনি। কারণ আমি জানি, বললেও আবার সেই একই কথা শুনতে হতো আমার। সংসার করতে হলে কষ্ট সইতেই হবে, সহ্য কর। আর আমি যদি বাসায়ও চলে যেতাম,
তোমরা একটু পরেই আমাকে আবার ওই বাসায় পাঠিয়ে দিতে, আর আমি হয়তো একদিন এইসব অত্যাচার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতাম। এর চেয়ে বরং নরক থেকে পালিয়ে এসে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। এটাই কি ভালো নয়? তোমাদের সাথে যোগাযোগ করিনি, তবে তোমাদের খবর নিয়েছি সব সময় মৃত্যুর পরিবারের ধারা। আমি যোগাযোগ করলেই তোমরা আমাকে বুঝিয়ে গ্রামে নিয়ে আবার সেখানে দিয়ে দিতে। তাই কষ্টগুলো বুকে চেপে একাই আছি। আমার কি আর বাবা মায়ের কাছে যেতে ইচ্ছে করে না বলো? রিদির মা কোনো কথা বলে না, হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে। আর তখনই রাফাতও রিদির বাসায় প্রবেশ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমি রাফাত। বাবা, ও রাফাত, ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। কথাটা যদিও আমার বাবা মায়ের বলার কথা, তবুও আমিই বলছি। আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং ওকে বিয়ে করতে চাই। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তবে আমি আগামীকালই আমার বাবা মাকে আপনাদের সাথে কথা বলার জন্য পাঠাবো। আমি এমনিতে তাদের বলে রেখেছি যে আমি একটা মেয়েকে পছন্দ করি। তারা বলেছেন আমার পছন্দই তাদের পছন্দ, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবা, রিদির তো আমি সব জানি। রিদি আমাকে সব বলেছে। আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে কোনো দিন কোনো কিচ্ছুর অভাব বুঝতে দেব না। তোমার বাবা মা কি জানেন ওর অতীত সম্পর্কে? আমি চাই না তারা জানুক। আমি চাই না আমার পরিবারে কেউ এই কথা জানুক। আমি চাই ওকে সবাই মন থেকে মেনে নিক। আর আমি চাই না রিদি কখনো কারো সামনে এই বিষয়টা নিয়ে নিজেকে ছোট মনে করুক। আর আপনারা বা রিদি না বললে তারা কখনোই জানবে না। তাই আশা করি আপনারা এই কথাটা গোপন রাখবেন। আমি কখনো কাউকে এই বিষয়টা জানতে দেব না। আমাদের বিয়ের সাথে সাথেই ওর অতীত মাটি চাপা পড়ে যাবে। রিদির বাবা মা রাফাতের কথায় সহমত পোষণ করেন। রাফাতের বাবা মাকে পরের দিন রিদির বাসায় নিয়ে আসে, আর ওখানেই ওদের বিয়ের কথাবার্তা হয়ে যায়। রিদিকে রাফাতের পরিবারের সবাই পছন্দ করে, কারণ রিদি দেখতে খুব সুন্দর। ধুমধাম করে রিদির আর রাফাতের বিয়ে হয়। রিদি বাসর রাতেও রাফাতকে বলে, সবাইকে সত্যিটা জানিয়ে দিলে ভালো হতো না? রাফাত রিদির মুখে হাত দিয়ে মুখ আটকে বলে, আজ থেকে আমি তোমার চিরসত্য। এর চেয়ে বড় সত্য আর নেই। আজকের পর আমি যেন কোনো দিন এই বিষয়ে কোনো কথা না শুনি। রিদি মনে মনে ভাবে, এই বুঝে আমার দুঃখের অবসান ঘটল। কিন্তু কিছু মানুষের জন্মই যে হয় জীবনের সাথে যুদ্ধ করতে আর দুঃখের সাগরে ভাসতে। রিদি হয়তো সেটা ভুলে গেছে। রিদি বিয়ের পরের দিন থেকেই রাফাতের পরিবারের সাথে মিশে যায়। সবাই ওকে খুব আদর করে। ওর শ্বশুর শাশুড়ি দেওর ননদ ওকে যেন মাথায় করে রাখে। রিদি ভুলে যেতে থাকে ওর পুরনো অতীত। রিদির শাশুড়ি রিদিকে নিয়ে ঘুরতে বের হয়। বউ শাশুড়ি এত মিল আজকাল দেখাই যায় না। রিদি নিজেকে ভাগ্যবতী মনে করে, আল্লাহর কাছে শুকরিয়া জানায়। রাফাত রিদিকে ভালোবেসে অতীতের দুঃখ যেন ভুলিয়ে দিয়েছে। দেখতে দেখতে বিয়ের 2 বছর কিভাবে কেটে গেছে সেটা টের পায়নি রিধি। আজ রিদির বিয়ের 2 বছর পূর্ণ হলো। তাই বাসায় ভালো মন্দ রান্না হচ্ছে। রিদির শাশুড়ি আর রিদি মিলে রান্না করছে সব কিছু। কিন্তু হঠাৎই রিদি রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে যায়। যেহেতু এত আদরের বউ, তাই সবাই ঘাবড়ে যায়। আর সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার কয়েকটা টেস্ট করতে বলেন। টেস্ট করে রিপোর্ট দেখে ডাক্তার জানান রিদি মা হতে চলেছে। বাসায় খুশির ঢল নামে। রিদি যা যা খেতে চায় সবাই তা এনে দেয়। দেওর, শ্বশুর, রাফাত সবাই। শাশুড়ি ননদ রিদিকে কোনো কাজই করতে দেয় না। যা খেতে চায় রান্না করে খাওয়ায়। 9 মাস পর রিদির কোল জুড়ে ছোট্ট একটা রাজপুত্র আসে। রিদি ওর নাম রাখে রাজ। সবাই যখন হসপিটালে রিদিকে নিয়ে রাজকে নিয়ে ব্যস্ত, তখন রাফাত কোথায় তা কেউ জানে না। অথচ রাফাতের আজ রিদির পাশে থাকার কথা ছিল। রাফাতকে ওর মা ফোন করে জানায়, তোর ছেলে হয়েছে, কই তুই? এখনো যে আসিস না? মা, আমি একটু অফিসের কাজে বাইরে এসেছি, আসতে পারবো না। আজ এমন একটা দিন, তোর বাইরে যেতে হলো। এমনিতে না হয় যাস, বুঝলাম, তাই বলে আজও? সমস্যা কি? তোমরা তো আছোই। রাফাত এখন প্রায়ই অফিসের কাজে বাইরে যায়, আর থেকে আসে 4-5 দিন করে। থাক না মা, ও হয়তো জরুরি কোনো কাজে গেছে, কাজ শেষ হলেই ফিরে আসবে। আচ্ছা রাখি তাহলে, ভালো থাকিস, সাবধানে থাকিস। 5 দিন পর রাফাত বাড়ি ফিরে। রিধি একটু অভিমান করে থাকলেও রাফাতকে তা বুঝতে দেয় না। রাফাত এসে রাজকে কোলে তুলে নেয়, কিন্তু রিদিকে একটা বারও জড়িয়েও ধরে না। অথচ রিদি ভেবেছিল রাফাত এসে রিদিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলবে, ধন্যবাদ আমায় একটা রাজপুত্র উপহার দেওয়ার জন্য। অথচ রাফাত তেমন কোনো কিছুই বলে না। এদিকে রিদি খেয়াল করে রিফাত ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওর মধ্যে রিদির জন্য সেই ভালোবাসাটা আর নেই। রিদি আর রাজের জন্য রাফাতের কাছে যেন এখন কোনো সময়ই নেই। রাফাত, বলো,
তোমার কি মনে হয় না তুমি আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছ? কি সব বলছো এগুলো? আমি কাজে ব্যস্ত থাকি, অফিসের কাজে আমাকে বাইরে যেতে হয়। সারাদিন ঘরে বসে থাকলে কি টাকা এমনি এমনি আসবে? আচ্ছা সরি। হৃদি আর কোনো কথা বলল না। রাজকে নিয়ে পাশ ফিরে কেঁদে বালিশ ভেজায়। একদিন হৃদির দেওর ননদ দুজন মিলে বলে, ভাবি পুস্কু তো এখন একটু বড় হয়েছে, চলো আমরা আজকে সবাই মিলে একটু রেস্টুরেন্টে খেতে যাই। তোমার ভাইয়াকে বলো আমি যেতে পারবো না। তোরা সবাই যা, আমার আজ বসের সাথে মিটিং আছে। তাহলে আমরাই যাই। যা। হৃদি ওর দেবর ননদদের মন রক্ষা করতে সবার সাথে রেস্টুরেন্টে যায়। হঠাৎ করে হৃদির দেবরের চোখে পড়ে ওর ভাইয়ার দিকে আর বলে ওঠে, ভাইয়া। হৃদি ভাবে হয়তো রাফাত সবাইকে সারপ্রাইজ দিতে চলে এসেছে, কিন্তু পরক্ষণে হৃদি তাকিয়ে দেখে রাফাত একটা মেয়েকে নিয়ে হেসে হেসে কথা বলছে আর খাচ্ছে। হৃদি সহ বাকি সবাইও অবাক হয়ে রাফাতের দিকে তাকিয়ে আছে। হৃদির দেবর সোজা ওর ভাইয়ের কাছে চলে যায়। ভাইয়া তুমি এখানে? তোমার না তোমার বসের সাথে মিটিং আছে? এই তোমার মিটিং, আর এই মেয়ে তোমার বস? কি আশ্চর্য! আমি ওর বস হতে যাব কেন? আমি ওর ওয়াইফ। আর আপনি কে? রাফাতের ভাই সহ রাফাতের বাড়ির সবার পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছিল ওই মেয়ের কথা শুনে। আপনি কি হন ওনার? কানে কি কম শোনেন? আমি মিসেস রাফাত অ্যান্ড হি ইজ মাই হাজব্যান্ড। ভাইয়া কি বলছে এই মেয়ে? কথা বলছো না কেন? বাসায় যা তুই সবাইকে নিয়ে, আমি কিছুক্ষণ পর আসছি। না এখনই বলো তুমি। এই মেয়ে তোমার ওয়াইফ হলে ওই যে বাচ্চা কোলে ওই মেয়েটা কে? রনক তোকে আমি বাসায় যেতে বলছি। এক মিনিট এক মিনিট। ওই মেয়ে আর বাচ্চা কে রিফাত? আর এই ছেলে তোমার কি হয়? আপনি আমার কাছে শুনুন, আমি ওনার মায়ের পেটের আপন ছোট ভাই। আর ওই মেয়ে তার ওয়াইফ, আর ওই বাচ্চাটা তার সন্তান। আর পাশে যে বসে আছে, একজন ওনার বাবা, একজন ওনার মা, আর একজন ওনার ছোট বোন। ক্লিয়ার? রাফাত তুমি বিবাহিত? তনু তুমি বাসায় যাও প্লিজ, আমি পরে এসে কথা বলছি। না এখনই বলো। তোমার বউ বাচ্চা আছে? আমি কি তাহলে মিথ্যে বলছি আপনার মনে হয়? সি রাফাত সি। আই হেট ইউ রাফাত। তনু সেখান থেকে উঠে চলে যায়। রাফাতের পরিবারও রাফাতকে নিয়ে বাসায় চলে আসে। মেয়েটা তোর কি হয় রাফাত? কথা বল। বাবা, আমি ওকে বিয়ে করেছি। কি বিয়ে? তোর না বউ বাচ্চা আছে? তাহলে কেন করলি এই বিয়ে তুই? কবে করছিস বিয়ে? যেদিন রাজের জন্ম হয় সেই দিন। সি, কেমন সন্তান আমি পেটে ধরলাম, যে কিনা নিজের সন্তান জন্ম নেওয়ার দিন আরেকটা বিয়ে করেছে। কেন করলি তুই এটা? কেন করলি? অন্তত তোর ছেলেটার কথা একবার ভাবতি। মা, কথা বল। আমি বিয়ে করেছি কারণ হৃদি আমাকে ঠকিয়েছে। হৃদি তোকে ঠকিয়েছে? হ্যাঁ। কিভাবে ঠকিয়েছে ও তোকে? হৃদি বিবাহিতা। আমার সাথে বিয়ে হবার আগে ওর একটা বিয়ে হয়েছিল, সেখানেও সংসার করেছে, কিন্তু আমাকে বা আমার পরিবারকে কখনোই ও তা জানায়নি। তাই আমি যখন ওর সত্যিটা জানতে পারলাম, তখনই মনে মনে ভাবলাম ও যখন আমাকে ঠকিয়েছে, আমি ওকে ঠকাবো। ওর আরেকটা বিয়ে করতে পারলে আমি কেন পারবো না? কি বলছো তুমি এইসব? তুমি এইসব জানতে না আমি তোমাকে ঠকিয়েছি? এগুলো কি সত্যি রিধি? মা, ও মা আমাকে, তুমি চুপ থাকো। আমাকে তুমি ঠকিয়েছো, আমি তোমাকে ঠকালাম, শোধবোধ। হৃদি এরপর আর কোনো কথা বলতে পারেনি। রাফাত বলতে দেয়নি। যে পরিবার একটু আগেও হৃদির সাপোর্ট ছিল, সেই পরিবার এখন হৃদির বিপক্ষে। তাদের ছেলে প্রথম বউ থাকা অবস্থায় আরেকটা বিয়ে করলো, সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে হৃদি তাদের আর তাদের ছেলেকে ঠকিয়েছে। সমস্যা হচ্ছে হৃদির আগে একবার বিয়ে হয়েছিল। হ্যাঁ আমি মানি, হৃদি রাফাতের পরিবারের কাছে ওর প্রথম বিয়ের কথাটা গোপন রেখেছে, ভুল করেছে। কিন্তু রাফাতের দ্বিতীয় বিয়ে করাটা কি ঠিক হয়েছে? আর হৃদি তো রাফাতের বারণের কারণেই গোপন করেছিল। কিন্তু এখন হৃদি দোষী। রাফাত তনুকেও এই কথা বলে দিয়েছে, যে কথা বলে পরিবারকে বোঝালো। আর এও বলেছে যে আমি তোমাকে ভালোবাসি। হৃদিকে ভালোবাসলে কি আর তোমাকে বিয়ে করতাম? তনু রাফাতকে মাফ করে দিয়েছে। রাফাত তনুকে নিয়ে খুব ভালো আছে। রাফাত আর তনু একই অফিসে জব করে। রাফাত তনুকে নিয়ে এখন আলাদা বাসায় থাকে, আর হৃদি ওর শ্বশুর শাশুড়ির সাথে থাকে। রাফাতের ইচ্ছে হলে মাসে একবার কিংবা দুইবার এসে ছেলেকে দেখে যায়, আবার কখনো কখনো আসেই না। রাফাত প্রতি মাসে ওর পরিবারের টাকা পয়সা ঠিক মতোই দিচ্ছে। শুধু বঞ্চিত হচ্ছে হৃদি ওর স্বামীর ভালোবাসা থেকে আর ওর সন্তান বাবার স্নেহ থেকে। কিছু কিছু মানুষ কোনোদিন সুখের মুখ দেখে না, দুঃখের সাগরে ভাসতে থাকে, জীবনের সাথে করতে থাকে যুদ্ধ। হৃদি হয়তো তাদের দলেরই একজন। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।